যারা দায়িত্বে ছিলেন এরাই আমাদের এই অঞ্চলকে মঙ্গা বানিয়ে রেখেছে। এদের কারণেই আজকে আমাদের উত্তরবঙ্গ তথা ঠাকুরগাঁও অবহেলিত এলাকা বলে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করেছে। দোষ কিন্তু আপনাদের না, দোষ এই অঞ্চলের নেতাদের। এই অঞ্চলে অনেক বড় বড় নেতার আবির্ভাব হয়েছে। অনেক বড় বড় নেতা আমাদের এই উত্তরবঙ্গে জন্মগ্রহণ করেছিল, প্রেসিডেন্ট পর্যন্ত পেয়েছে। কি লাগে বলেন? বাংলাদেশের সর্বোচ্চ পদ মহামান্য রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। এর উপরে পদ আছে ভাই? তো এই এলাকায় প্রেসিডেন্টেরও জন্ম হয়েছে, সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ। কিন্তু দুঃখের বিষয়, এই ঠাকুরগাঁও অঞ্চল তথা উত্তরবঙ্গে 10-12টা কলকারখানা নাই। এই জন্য আমরা ঢাকা শহরে দেখি 70-80 বছরের বৃদ্ধ মানুষ রিক্সা চালাই। বাড়ি কই জিজ্ঞেস করি, বলে ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম। আর অন্যান্য অঞ্চলের মানুষ ঢাকা শহরে এসে রাজত্ব করে, আমার অঞ্চলের মানুষরা গিয়ে ঢাকায় রিক্সা চালায়। কার কারণে? এই অঞ্চলের নেতাদের কারণে। এই অঞ্চলের নেতারা এই অঞ্চলকে কখনোই আপন করে নিতে পারে নাই। যে যায় লঙ্কায় সে হয় রাবণ। এরাও একই অবস্থা। একবার চেয়ার পাইলে দিন দুনিয়ার খবর ভুলে যায়, নিজের চিন্তা করে, পেটের চিন্তা করে, আর ওই আমেরিকা কানাডাতে বাড়ি গাড়ি মালিক হয়। কথা কি ভুল বলেছি ভাই? আমাদের পাশে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল আছে। আপনারা ওই হাসপাতালে গেছেন? ডাক্তার নাই, নার্স নাই, ওষুধ নাই, কুত্তা বিড়াল দৌড়াদৌড়ি করে অনেক সময়। কারণটা কি জানেন? কারণ এই এলাকার সাবেক যিনি এমপি ছিলেন, সে এবং তার 14 পুরুষ পরিবার, আত্মীয় স্বজন কেউ কোনোদিন ওই হাসপাতালে পা রাখে নাই। রাখছে? যদি আজকে আইন থাকতো, প্রত্যেকটা জনপ্রতিনিধি তার নিজ নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নেবে, তাহলে এমপি সাহেব সবার আগে ওই বলতে, এই হাসপাতাল ঠিক করে আগে ওটা টাইলস লাগাই, সি লাগা, বলতো কিনা? তো এই জন্য আগামীতে আমাদেরকে এরকম আইন বানাতে হবে, এরকম নেতাও বানাতে হবে। আমরা বর্তমান সরকারকে বলেছি, আপনারা আইন তৈরি করুন যাতে প্রত্যেকটা জনপ্রতিনিধি তার নিজ নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নেয়। এই আইনটা হলে দেখতেন আপনার এই উপজেলা হাসপাতাল ওই ঢাকা মেডিকেল কলেজের মতো হয়ে যাইত। কারণ এমপি সাহেব যখন দেখবে যে আমার অসুখ হলে আমাকে চিকিৎসা নিতে হবে হয় হরিপুরে, না হলে বালিয়াডাঙ্গিতে, তাহলে সবার আগে হাসপাতালটা ঠিক করবে। কিন্তু এখন কি করে ভাই? এমপি সাহেবের জ্বর, সাথে সাথে ফ্লাইটে করে সিঙ্গাপুর দৌড়াই। শুধু এমপি কেন, চেয়ারম্যান, মেম্বার, এরাও তো দৌড়াই বিদেশে। এদের এই এলাকা নিয়ে টেনশন থাকবে? আপনারা বলেন। আমরা এজন্যই বলেছি পরিবর্তন নিয়ে আসতে হবে রুট লেভেলে ভাই। ওই 500, 1000, 2000, 5000 টাকা ভোটের আগে পকেটে নিয়ে ঢুকাই দিলাম, ওই 5000 টাকা আপনার 1 ঘন্টাও টিকবে না। খালি বাজারে যাবেন, আসবেন, 2000 টাকা শেষ। 2 নাম্বার মানুষকে নেতা বানালেন, 5 বছর তার নির্যাতন সহ্য করেন। ঠিক কিনা? আজকে অনেকেই বলে ঠাকুরগাঁও এলাকা তো গরিব, কিছুই নাই। থাকবে কেমনে? এই এলাকার নেতারা এই এলাকা নিয়ে কখনোই চিন্তা করে নাই। আমি বলি, আমার এই ঠাকুরগাঁও সোনার খনিতে পরিপূর্ণ, কিন্তু সোনা আপনাকে চিনতে হবে। আমাদের আলু, গম, ভুট্টা দামি দামি ফসল হয়। এই ফসল দিয়ে কি হয় জানেন? দামি দামি খাবার তৈরি হয়, বিস্কিট, চিপস ইত্যাদি। আপনারা তো নামই জানেন না, খালি জানেন পটেটো, জানেন না 10 টাকা দামের। কিন্তু এই আলু দিয়ে এমন একটা চিপস আছে যেটার দাম 1000 টাকা, 1500 টাকা এক প্যাকেটের দাম। বিদেশে রপ্তানি হয়। এই কথাটা কেন বললাম? কারণ আলু তৈরি হয়, উৎপাদন হয় ঠাকুরগাঁয়ে, আর আলুর চিপসের ফ্যাক্টরি বানাইছে বরিশাল, নারায়ণগঞ্জ। বুঝেন কথাটা? ওই ফ্যাক্টরি যদি ঠাকুরগাঁয়ে হইতো তাহলে লাভ হইতো 2টা। এই কলকারখানায় কমপক্ষে কয়েক হাজার মানুষ কাজ করতে পারতেন, একই সাথে আপনারা সবাই আলুর দাম পাইতেন ন্যায্য মূল্য। ঠিক একই ভুট্টা, গম যখন ফসল তোলা হয়, আমার এলাকার অধিকাংশ মানুষ কৃষক, ধার দেনা করে সার বীজ বাকিতে নিয়ে ফসল উৎপাদন করে।
ফসল কাটার সাথে সাথে আপনারা বিক্রি করতে বাধ্য হন, কারণ হাল খাতার টাকা দিতে হবে। ওই সময় ধানের দাম নাই, গমের দাম নাই, পানির দরে বিক্রি করতে হয় বাধ্য, ঠিক কিনা চাচা? কিন্তু আজকে এই ঠাকুরগাঁও অঞ্চলে 2-4টা কলেজ স্টোরেজ থাকলে সরকারি ভাবে আপনার ধানের দাম যদি হয় 1200 টাকা মন, তাহলে সরকারি ভাবে 2000 টাকা দামে সরকার ধান কিনে ওই কোল্ড স্টোরেজে রাখতো, হিমাগারে রাখতো। এই কাজ করবে কে? করবে নেতারা। কিন্তু ওই নেতা তো আপনারা বানাতে পারেন নাই। সৎ নেতা বানাতে হবে। এতদিন এই অঞ্চলে যে নেতা চেয়ারে বসছে, এই নেতারা এই এলাকার কি করছে আপনার চোখ খুলে তাকালেই ক্লিয়ার, পরিষ্কার, ঝকঝকে দেখা যায়। কারণ একটাই, ঢাকায় বাজেট হয় 100 টাকা, ওই বাজেট ভাতুরিয়ার এই 6 নং ইউনিয়নের কাঁঠালডাঙ্গি বাজারে আস্তে আস্তে 90 টাকা গায়েব হয়ে গেছে, 10 টাকায় কাঁঠালডাঙ্গি বাজারে পৌঁছাইছে। 100 টাকার মধ্যে 90%, অর্থাৎ 90 টাকা নেতার পকেটে, 10 টাকা এলাকায় আসে। 10 টাকা দিয়ে কি হবে বলেন চাচা? এজন্য মাঝে মাঝে টিভিতে দেখেন না, মোবাইলে, রোডের বদলে বাস দিয়ে ব্রিজ বানাইছে। ব্রিজ আর টিকে না, মানুষ উঠছে, ব্রিজ ভেঙে গেছে, কারণ রোড দিতে পারে নাই। এখন নেতা রোড দিবে কেমনে? নেতা তো 90 টাকা আগেই মেরে দিছে, আছে মাত্র 10 টাকা, বুঝছেন? তো এখন সুযোগ আসছে, সৎ নেতা বানাতে হবে। যে নেতা 100 টাকা বাজেট পেলে ওই 100 টাকা আপনার এলাকায় এনে আপনাদের জন্য কাজ করবে। এরকম নেতা বানান, দেখবেন 5 বছরে এলাকার চেহারা পাল্টে গেছে। কথাই নয়, আমরা কাজে বিশ্বাসী। ইতিমধ্যে দেখেছেন চীন সরকারের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি হয়েছে, 3টি বড় হাসপাতাল হবে বাংলাদেশে, চীন সরকার করে দেবে। তার মধ্যে একটা হাসপাতাল আমাদের উত্তরবঙ্গে হওয়ার কথা। এই হাসপাতাল উত্তরবঙ্গের কথাই হবে। এটা ঠিক করার জন্য অলরেডি চীনের গবেষক দল আমাদের উত্তরবঙ্গে আসছে। আমি ফারুক হাসান সবার আগে আওয়াজ তুলেছি, এই হাসপাতাল ঠাকুরগাঁয়ে লাগবে। কারণ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল আছে, বড় হাসপাতাল। দিনাজপুরে মেডিকেল কলেজ আছে, নীলফামারীতে আছে, শুধুমাত্র নেই আমাদের ঠাকুরগাঁও আর পঞ্চগড়ে। সব দিক বিবেচনা করে দেখলাম ঠাকুরগাঁও হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। এই হাসপাতাল ঠাকুরগাঁয়ে হলে ঠাকুরগাঁও, পঞ্চগড়, ওদিকে নীলফামারী, এদিকে দিনাজপুরের অর্ধেক এলাকা এরাও সুবিধা ভোগ করতে পারবে। কিন্তু চাচা, বাবা, ভাইরা চিন্তা করেন তো, ঠাকুরগাঁয়ে অনেক বড় বড় নেতা আছে না? সবাই যদি আওয়াজ দিতাম, সবাই যদি হুঙ্কার দিতাম, বাধ্য এই হাসপাতাল ঠাকুরগাঁয়ে করতে হতো, তারা এই হাসপাতাল ঠাকুরগাঁয়ে হতো। কিন্তু দুঃখের বিষয়, আমরা আওয়াজ তুলি, ঢাকায় বিক্ষোভ করেছি প্রেস ক্লাবের সামনে, সেখানেও কথা বলেছি, টিভিতে দেখছেন, কিন্তু আমরা অনেককেই পাশে পাই নাই, অনেককেই পাশে পাই নাই। কেন বললাম কথাটি? কারণ আপনাদের নিয়ে অনেকেই ভাবে না। কারণ বড় বড় নেতারা জ্বর সর্দি হলে আমেরিকা যায়, সিঙ্গাপুর যায়, বিদেশে গিয়ে চিকিৎসা নেই, আর ধুকে ধুকে মরে আমার এলাকার জনগণ। এই এলাকার অনেক মানুষ আছে, সামান্য না, অনেক বড় অসুখ হলেও সামান্য রংপুর গিয়ে ট্রিটমেন্ট নিতে পারে না, কষ্ট হয়ে যায়, ঠিক না? তাহলে এই মানুষগুলোর চিন্তা কি তারা করছে বলেন? চিন্তা করে নাই। তো এই জিনিসগুলো ভাবতে হবে, এই জিনিসগুলো চিন্তা করতে হবে। আমি এই কথাগুলো এই জন্যই বলছি চাচা, ভোট 12 বার হয়েছে খাতা কলমে, জাতীয় নির্বাচন 12 বার বাংলাদেশ হওয়ার পরে, কিন্তু আমার এলাকার চেহারার পরিবর্তন হয় নাই। হরিপুরে দেখলাম 80% রাস্তা এখনো কাঁচা, বর্ষাকালে বোধহয় আপনারা হাঁটতে পারেন না, অনেক জায়গায় হাঁটু পরিমাণ কাঁচা। কারণ নেতারা আপনাদের জন্য ঢাকায় গিয়ে বাজেট আনতে পারেন নাই, যেটুকু বাজেট পাই তার 90% আবার খেয়ে ফেলে, বুঝছেন? আমি বাংলাদেশের 64 জেলায় গেছি, টেকনাফ থেকে তেতুলিয়া, এমন কোন জায়গা নেই আমি ফারুক হাসান যাই নাই। বরিশাল, সিলেট, খুলনা, ময়মনসিংহ থেকে শুরু করে বাগেরহাট, প্রত্যেকটা জায়গায় আমার যাওয়া হয়েছে। আমি যখন দক্ষিণবঙ্গে যাই, দেখি মানুষ ঘর থেকে বের হয়, পাকা রাস্তায় পা দেয়, ছোট ছোট গলি সেগুলো পাকা করে দেওয়া হয়েছে।
তাহলে তারা কাজ করতে পারলে আমার এলাকায় কেন হলো না? তারা তো আসমান থেকে টাকা পায় নাই নাকি? কারণ আমাদের এলাকায় আমরা সঠিক নেতা বাছাই করতে পারি নাই। তো এবার সুযোগ আসছে, দল মত নির্বিশেষে, কে বিএনপি, কে জামাত, কে গণ অধিকার পরিষদ, এসব ভেদাভেদ আমরা দেখতে চাই না। এলাকার উন্নয়নে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করতে চাই। এলাকার উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই এলাকার চেহারা আগামী 5 বছরে পাল্টে যাবে ইনশাআল্লাহ। আমার এই এলাকার আর একটা সমস্যা আছে, এই কথাগুলো আপনাদের বোঝার জন্য বলা। আমরা কারো ভালো সহ্য করতে পারি না। কেউ একটু উপরে উঠলে ওরে টেনে নিচে নামাও, উঠতে দেওয়া যাবে না। কথা কি ভুল বলছি? এই জন্য আজকে যখন আমি সচিবালয়ে যাই, বিভিন্ন মন্ত্রণালয়ে যাই, সরকারের বিভিন্ন দপ্তরে যাই, এত এত সচিব যারা দেশ চালায়, একটা সচিবের বাড়ি ঠাকুরগাঁয়ে নাই। 3 বাহিনীর প্রধান, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, একটা বাহিনীর প্রধান ঠাকুরগাঁয়ে নাই। আছে? পুলিশ, র্যাব, ডিবি, এসবি, কোন বাহিনীর প্রধান ঠাকুরগাঁয়ে নাই। কেন নাই? ওই যে বললাম, আজকে যদি সেনা প্রধান মানে সেনাবাহিনীর প্রধান ঠাকুরগাঁয়ের হইতো, আপনি চাচা ঢাকায় গিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে, ভাই সেনা প্রধান আমার এলাকার লোক চিনস, বলতেন কিনা? পুলিশ প্রধান আমার এলাকার, ডিবি প্রধান আমার এলাকার, ইত্যাদি। এটা তো গর্বের বিষয়। কিন্তু কেন হয় নাই? ওই যে বললাম, আমরা একজন উপরে উঠছে, ওরে ল্যাং মেরে নিচে নামাও। কেউ কেউ আবার বলে ছেলেটা মেধাবী, ওর নামে একটা মামলা দিয়ে দেয় যাতে চাকরি না হয়। বুঝছেন কথা? আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করি, আমার এক বন্ধু ছিল, সে শিবির করতো জামাত ইসলাম। তো ফার্স্ট ক্লাস তার একটা চাকরি হয়েছে, এমপির সুপারিশ লাগবে। তখন আওয়ামী লীগের শাসন আমল, বরিশাল অঞ্চলে বাড়ি। সে সুপারিশ পত্র নিয়ে এমপির কাছে দৌড় মারছে। এমপির সাথে সাথে সিগনেচার দিয়ে তারে সুপারিশ করে দিল। তো আমি এসে তারে পরে ধরছি যে কেমনে সম্ভব? আমার এলাকায় হলে তো আরো 4টা মামলা দিত, বলতে যাতে চাকরি না হয় মামলা ঢোকা। তো সে তখন বলল যে আমাদের নীতিটা হচ্ছে, আমরা আমাদের এলাকায় দল মতের বাইরে এলাকার উন্নয়নকে প্রাধান্য দেই। সে কোন দলের কোন মতের এটা চিন্তা করি না। আমরা দেখেও যদি মেধাবী হয়, সে যদি বড় একটা চেয়ারে বসে, সে আমার এলাকার জন্য সম্পদ, অ্যাসেট, ঠিক না? আজকে যদি এই কাঁঠালডাঙ্গি বাজারের একটা ছেলে টিওনো হয়, সবাই গর্ব করবেন না ভাই? যে আমার কাঁঠালডাঙ্গির একটা ছেলে টিওনো হয়েছে, ডিসি হয়েছে, গর্ব করবেন কিনা? আর ওই মেধাবী ছেলেটাকে আপনি যদি লাল কার্ড দিয়ে আগেই আউট করে দেন, তাহলে এলাকা থেকে বের হবে ভালো মেধাবী? ওই যে বললাম, আমি ঢাকায় বড় বড় যত সরকারি মিটিং, অফিস, আদালত যেখানেই যাই, ঠাকুরগাঁয়ের লোক পাই না। কেন পাই না? ওই যে আমাদের একটা দোষ আছে। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ঠাকুরগাঁয়ের সকলকে নিয়ে আমরা এই এলাকার উন্নয়ন করতে চাই। ইতিমধ্যে আমাদের চেকপোস্ট বাজার ধর্মগড় ইউনিয়ন চিনেন, সেখানে একটা স্থলবন্দর হওয়ার কথা, দীর্ঘদিন ধরে এটা পেন্ডিং আছে। অলরেডি সেই কাজ আমি শুরু করেছি। ইনশাআল্লাহ আমাদের অন্যান্য নেতারাও যদি সহযোগিতা করে, তাহলে দেখবেন এখানে স্থলবন্দর হবে। আর এই চেকপোস্ট স্থলবন্দর হলে এই চেহারা, এই এলাকার চেহারা 2 বছরের মধ্যে পাল্টে যাবে। 2 বছর আপনার ফসলের দাম ডাবল হয়ে যাবে, দ্বিগুণ, এই স্থলবন্দর হয়ে গেলে। এটা অবশ্যই করতে হবে। ঠাকুরগাঁয়ে পরিত্যক্ত বিমানবন্দর সেই এরশাদের আমলে পরিত্যক্ত হয়েছে। এই বিমানবন্দরটাও দরকার দ্রুত যোগাযোগের জন্য, নাকি? কিন্তু আমরা সবাই সম্মিলিতভাবে আওয়াজ তুললে আমাদের এই বিমানবন্দর হবে 100%। কিন্তু আওয়াজ সবাইকে তুলতে হবে। ওই একজন সারাদিন গলা ফাটাবে, বাকিরা নিশ্চুপ, লাভ নাই। সবাই আওয়াজ তুললে বিমানবন্দর হবে ইনশাআল্লাহ। তো আমরা এলাকার উন্নয়নে কাজ করব। ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে